পেশ হলো পৌরসভার বাজেট। কলকাতা পৌরসভার বাজেট পেশ হলো শনিবার। 2024 থেকে 25 অর্থবর্ষে 112 কোটি টাকার ঘাটতির বাজেট পেশ হলো। বাজেট পেশ করেন মেয়র ফেরহাদ হাকিম। এবারের বাজেটে বলা হয়েছে, আগামী 2024 থেকে 25 অর্থবর্ষে কলকাতা পৌরসভার আনুমানিক আয় হবে 5054.52 কোটি টাকা। অন্যদিকে কলকাতাবাসীদের জন্য জনসেবামূলক কাজে খরচ হবে আনুমানিক 5166.52 কোটি টাকা। এছাড়াও আগামী বিধানসভা এবং পৌরসভাকে মনে রেখে পানীয় জল পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো এবারের পৌর বাজেটে। ধন্যবাদ ম্যাডাম। মাননীয় চেয়ারপারসন মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি কলকাতা পৌরসভা সংস্থা 2024-2025 সালের বাজেট বরাদ্দ এবং 2023 এবং 24 সালের সংশোধিত বাজেট বরাদ্দ আজ এই মহতী সভায় পেশ করছি। 1980 সাল কলকাতা পৌর আইনে 131 নম্বর ধারা এবং 5 নম্বর উপধারা অনুসারে এবং এই উপধারার 1 নম্বর উপধারা অনুসারে আমি 2024-25 সালের বাজেট বরাদ্দ গ্রহণ করার জন্য পেশ করছি। এই বাজেট 2024-25 সালের আনুমানিক আয় এবং ব্যয়ের 2080 সালের পৌর সংস্থার আইনের 131 নম্বর ধারা এবং প্রথাগত রীতি অনুসারে করে আয় ব্যয়ের হিসেব নিম্নলিখিত 6টি খাতে বিভাজিত হয়েছে: জল সরবরাহ এবং প্রয়োগ প্রণালী, সড়ক উন্নয়ন এবং সংরক্ষণ, বস্তি পরিষেবা অর্থাৎ কর্তৃত্বের পরিষেবা, বাণিজ্যিক প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থা, সাধারণ খাতা, আয় ব্যয়ের এই চরিত্র। 2024-25 সালে বাজেট বরাদ্দ বইয়ে 2 নম্বর খণ্ডে দেখানো হয়েছে। 2080 সালের পৌর আইনে 131 নম্বর ধারা 3 নম্বর উপধারা অনুসারে কর, সারচার্জ, ফি ইত্যাদি কলকাতা পৌরসভা 2024-25 সালের হার অনুসারে 1 নম্বর খণ্ডে দেখানো হয়েছে এবং সেটি অনুমোদনের জন্য বাজেট বরাদ্দ বইয়ের সঙ্গে উপস্থাপিত করা হয়েছে। বাজেট বরাদ্দ বইয়ের 2 নম্বর খণ্ডে বিভিন্ন পরিষেবা খাতে বরাদ্দ পরিণত দেখানো হয়েছে। 2080 সালের পৌর আইনে 540 এবং 3 নম্বর ধারা অনুসারে 2024-25 সালের বাজেট বইয়ের সঙ্গে কলকাতা পৌরসভার স্থাবর এবং অস্থাবর এর একটি তালিকা পেশ করা হলো। সেক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই যে কলকাতা পৌরসভার মতন একটি বিশাল কর্মমুখী প্রতিষ্ঠানের এই তালিকা ধারাবাহিকভাবে সংশোধন এবং নবীকরণ প্রক্রিয়া নিয়মিত তত্ত্বাবধানে করা হয়েছে। আমি বাজেট বরাদ্দ 2/1 এবং 2/2, আয় ব্যয় 3/1 এগুলো আপনাদের একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। বাজেট 3.2 রাজস্ব তহবিলের বিভিন্ন উৎস আয় ব্যয় নিচে দেখানো হয়েছে এবং অনেক চেষ্টা করে আমরা নিজেদের আয় ব্যয় যতটা সম্ভব বাড়িয়েছি, এখনো দেওয়ার সময় আছে এবং তাই মোট আয় 5058.52 কোটি এবং মোট আয় 5166.52 কোটি করেও আমাদের ঘাটতি প্রায় 112.00 কোটি হয়েছে। পর্যালোচনায় আমি এটুকুই বলতে চাই, আমরা সকলেই জানি যে 1911 সালে দিল্লিতে রাজধানী হস্তান্তরিত হওয়ার আগে পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। 19বিংশ শতাব্দীতে দ্রুত এবং শ্রীবৃদ্ধির মাধ্যমে লন্ডনের পরে কলকাতায় হয়ে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর এবং ব্রিটিশ ভারতে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজধানী হিসেবে প্রসিদ্ধ হয় কলকাতার নাম। কলকাতা হল পূর্ব
মহানগরীর 144টি এই মহানগরের 144টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত 16টি বড় নাগরিক পরিকাঠামো তত্ত্বাবধান এবং পরিচালনা করে কলকাতা পৌরসভা। বড়গুলোর কমিটিগুলোর মাধ্যমে কলকাতা পৌর সংস্থা তার নাগরিক পরিকল্পনা গ্রহণ করে এবং রাস্তা, ঘাট, অর্থনৈতিক সাহায্যে বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, বাজার, রক্ষণাবেক্ষণ প্রভৃতি কার্যগুলি সম্পাদিত করে থাকে। এবং সেই কারণে আপনাদের বলছি, যেটা আপনারা করে নিন। এবং আমি শুধু এইটুকুই বলতে চাই, আমি জোর দিয়ে বলতে চাই যে এবছরের মতন আগামী বছরেও কলকাতা পৌরসভা সংস্থার সার্বিক উন্নয়নের গতি অব্যাহত থাকবে। আমরা নাগরিকদের কাছে আমাদের প্রিয় শহরকে সবুজ, পরিচ্ছন্ন এবং গতিশীল করে হাজির করতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে যে কোনো মানুষ এখানে নিশ্চিন্তভাবে স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারে। এই কথা বলে আমি মাননীয় চেয়ারপারসন মহোদয়ের কাছে আগামী 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করলাম। ধন্যবাদ। বাজেট আজকে পেশ ছিল, সকলে সেই মতোভাবে প্রস্তুত আছেন আমি আশা করি। প্রথমেই শুরু করব আমাদের শোক প্রস্তাব দিয়ে। প্রখ্যাত অভিনেত্রী শ্রীরা মজুমদারের প্রয়াণে শোক প্রস্তাব। প্রখ্যাত অভিনেত্রী শ্রীরা মজুমদার গত 27 জানুয়ারি 2024 কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 65 বছর। তিনি রেখে গেলেন পরিবার, পরিজন ও তার অসংখ্য গুণগ্রাহীদের। শ্রীরা মজুমদারের জন্ম 1959 সালে কলকাতায়। বাবা রামচন্দ্র মজুমদার, মা ননীবালা দেবী। বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন। রেডিওয়ের আত্মজা নাটকে শ্রীরা মজুমদারের অংশগ্রহণ যথেষ্ট সাড়া পেল। মিলান সেনের সঙ্গে পরিচয়ের পর শ্রীরা মজুমদারের অভিনয় জীবনের বিশেষ অধ্যায় সূচিত হয়। শ্রীরা মজুমদারের চেহারা প্রত্যাশিত অর্থে অভিনেত্রী সুলভ ছিল, কিন্তু তার বাংমায় চোখ দুটি মৃণাল সেনকে আকৃষ্ট করে। মৃণাল সেনের পরশুরাম ছবিতে তার অভিনয় সিনেমা প্রেমী দর্শকদের মুগ্ধ করে। ক্রমশ একদিন, প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ প্রভৃতি ছবিতে স্মরণীয় অভিনয় করেন শ্রীরা মজুমদার। এছাড়া শ্যাম বেনেগাল, প্রকাশ ঝা, উৎপলেন্দু চক্রবর্তী, নবেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ চিত্র পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন শ্রীরা মজুমদার। তার চরিত্র চিত্রণ ছিল ব্যতিক্রমী এবং সাহসী। অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছিলেন এক স্বতন্ত্র পরিচিতি। ঋতুপর্ণ ঘোষের চোখের বালি ছবিতে বিনোদিনীর চরিত্রে ঐশ্বর্য রায়ের ডাবিং করেছিলেন শ্রীরা মজুমদার। আজকের এই সভা অভিনেত্রী শ্রীরা মজুমদার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রখ্যাত অভিনেতা সাধু মেহরার প্রয়াণে শোক প্রস্তাব। প্রখ্যাত অভিনেতা সাধু মেহর গত 2 ফেব্রুয়ারি 2024 মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। তিনি রেখে গেলেন পরিবার, পরিজন ও তার অসংখ্য গুণগ্রাহীদের। সাধু মেহরার জন্ম 1939 সালে উড়িষ্যায়। ভারতীয় নবতরঙ্গের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে তিনি স্মরণীয় অভিনয় করেছেন। মৃণাল সেনের ভুবন সঙ্গে তার অভিনয় জীবন সূত্রপাত। শ্যাম বেনেগালের নিশান্ত, অনুকূল মন্থন প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। যে ছবিতে মিঠুন চক্রবর্তীর আত্মপ্রকাশ অর্থাৎ মৃণাল সেনের হৃদয়, সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সাধু মেহরা। এছাড়া কাজ করেছেন তপন সিংহ, রাজশিল্পী, বুদ্ধদেব দাশগুপ্ত, সন্দীপ রায় প্রমুখ চিত্র পরিচালকদের সঙ্গে। উৎপলেন্দু চক্রবর্তী পরিচালিত দেব শিশু ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন সাধু মেহরা। অঙ্কুরের অভিনয়ের জন্য 1974 সালে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পান সাধু মেহরা। 2017 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। আজকে এই সভা প্রখ্যাত অভিনেতা সাধু মেহরার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করছে এবং তার পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রখ্যাত চিত্রশিল্পী এ রামচন্দ্রের প্রয়াণে শোক প্রস্তাব। প্রখ্যাত চিত্রশিল্পী এ রামচন্দ্রন গত 10 ফেব্রুয়ারি 2024
দিল্লিতে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। তিনি রেখে গেলেন পরিবার পরিজন ও তার অসংখ্য অনুপ্রাণীদের। অচ্যুতন রামচন্দ্রনের জন্ম 1935 সালে কেরালার আর্তন্টিঙ্গালে। স্ত্রী তান ইউয়ান চামিলি ছিলেন বিশ্বভারতীতে চীন আন্দোলনের প্রতিষ্ঠাতা ভারত বন্ধু, ভারত বিদায় বিশারদ তার ইউশানের কন্যা। এই রামচন্দ্রন মালায়ালি সাহিত্যে মাস্টার্স করেন, কিন্তু অল্প বয়স থেকে প্রধানত চিত্রকলার প্রতি ছিল বিশেষ আকর্ষণ। রবীন্দ্র শতবর্ষে 1961 সালে তিনি শান্তিনিকেতনে চলে আসেন। বিশ্বভারতীর কলা ভবনে তিনি রামকিঙ্কর বেজ এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায় ও কিংবদন্তি চিত্রকর ও ভাস্করদের তত্ত্বাবধানে প্রশিক্ষিত হন। কেরালার মহিলা চিত্রকলার উপর তার ডক্টরাল থিসিস যথেষ্ট সমাদৃত হয়। 1965 তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে চিত্রকলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে সেখানে তিনি প্রফেসর হন। কেরালার ললিত কলা একাডেমিতে যুক্ত হন 1991 সালে। তার চিত্রকর্মের বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন ভারতবর্ষের প্রান্তিক মানুষ, জনজাতি আদিবাসীদের। রাজস্থানের ভিল উপজাতির মানুষজন থেকে জামিয়ানগরের লোহাররা তার চিত্রকলার বিশাল ক্যানভাসে উঠে এসেছে ভারতবর্ষের বৈচিত্র্যময়তার বার্তা নিয়ে। 2005 সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। আজকের এই সভা প্রখ্যাত চিত্রশিল্পী এ রামচন্দ্রনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার পরিজন এবং অনুরাগের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বর্ষিয়ার রাজনীতিবিদ ইদ্রিস আলীর প্রয়াণে শোক প্রস্তাব। বর্ষিয়ার রাজনীতিবিদ ও প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলী 16 ফেব্রুয়ারি 2024 কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। তিনি রেখে গেলেন পরিবার পরিজন ও তার অসংখ্য অনুরাগীদের। ইদ্রিস আলীর জন্ম 1950 সালে পশ্চিমবঙ্গের হুগলিতে। ভারতীয় জাতীয় কংগ্রেসে তার রাজনীতি জীবন শুরু। পরবর্তীকালে সৌমিত্রের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যুক্ত হন। 2011 সালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনে তাকে জলঙ্গি আসনে প্রার্থী করা হয়। 2014 সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় এবং বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে পুরুলিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জয়লাভ করে বিধানসভায় জনপ্রতিনিধিত্ব করেন। 2021 সালে ভগবান কেন্দ্রে বিধানসভা। ক্যামেরায় প্রশান্ত দাসের সাথে রিপোর্টিং শুভজ্যোতি রায়, বিগ নিউজ, কলকাতা।